বন্যা পরিস্থিতি ও পাহাড় ধস নিয়ে আরো জানাতে মৌলভীবাজার ও রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন মৌলভীবাজার থেকে সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির কথা শুনলেও আবারও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা আসলে কতটা প্রবল, আর এখনো পর্যন্ত আজকের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে কুলাউড়া উপজেলার এটি কানিয়াহাট নামের একটি গ্রাম আছে। এই গ্রামের একটি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। আপনি যদি একটু দেখাতে চাই, এখানে এই গ্রামের রাস্তাটা কিন্তু গত 2 সপ্তাহ ধরে ডুবে আছে। শুধু এই রাস্তা না, এই গ্রামের আশেপাশে সকল রাস্তায় কিন্তু পানিতে নিমজ্জিত আছে 2 সপ্তাহ ধরে। আপনি যেটি বলছিলেন আসলে যে পানি কমছে, গত কদিন ধরে এই এলাকার মানুষ বলছিলেন যে 1 থেকে 1.5 ফুট পানি কিন্তু নেমেছিল, যার ফলে এখানকার যেসব বাড়িঘর, রাস্তাঘাট কিছুটা পানি কমায় তারা স্বস্তির নিঃশ্বাস সেটি ফেলছিলেন। কিন্তু গতকাল থেকে আবারও যখন গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা আজকেও কিন্তু মেঘলা আকাশ, যার ফলে এই অঞ্চলের যারা বানবাসী ভুক্তভোগী মানুষ তারা একটা আতঙ্কের মধ্যে আছেন যে আবারও যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আবারও পানি বৃদ্ধি পেতে পারে। তবে যে বিষয়টি মৌলভীবাজারে গত 2 সপ্তাহ ধরে এই যে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3 উপজেলার এখন পর্যন্ত কিন্তু 12টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়ে আছে এবং 2 লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছেন। জেলা প্রশাসনের তথ্য মতে গতকাল পর্যন্ত কিন্তু এই 3 উপজেলার প্রায় 7,000 মানুষ কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। অনেকেই কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে ছেড়ে আবার বাড়িতেও ফিরে গেছিলেন, তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন। তবে এই মুহূর্তে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা কমেছিল, তবে গতকালকে থেকে আবারও যেহেতু বৃষ্টি বাদলের একটা আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন যে আবারও যদি বন্যা বৃদ্ধি পায় তাহলে দুর্ভোগটা কিন্তু আবারও পুনরায় বৃদ্ধি পাবে। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ তুহিন, আপনি সাথেই থাকবেন। এবার পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনে রাঙামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এখনো প্রচুর সংখ্যক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন পাহাড়ে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সরে যাওয়ার জন্য, কিন্তু আসলে সাড়া কতটা পাওয়া যাচ্ছে? আর যারা ঝুঁকিপূর্ণভাবে এখনো বসবাস করছেন তাদের ভাষ্যটা কি, তারা কেন যাচ্ছেন না? আসলে আমি যদি বলি, রাঙামাটিতে বৃষ্টি হলে পরে পাহাড় ধসের ঝুঁকির প্রবণতাটা বাড়ে। তো গত 2017 সালে রাঙামাটিতে যে পাহাড় ধসের ঘটনায় 120 জনের প্রাণহানির পরে আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু কম বেশি পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং হতাহতের ঘটনা ঘটে যাচ্ছে। তো তারও ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যত সময় বৃষ্টির ফলে পরে এখানে কিন্তু প্রশাসন কিন্তু অ্যালার্ট হয়ে যায়। তারা কিন্তু মাইকিং করে, আমরা দেখেছি যে গতকালকে যে সরকারের নির্দেশনা পাওয়ার পরে, আবহাওয়া অফিসের যে নির্দেশনা সেটা পাওয়ার পরে আমরা দেখেছি যে তথ্য অফিসের যে গাড়িতে করে পুরো রাঙামাটি শহরে যে সমস্ত এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ বসবাস করছে সে সমস্ত এলাকায় গিয়ে আমরা মাইকিং করতে আমরা দেখেছি এবং সেটা এখনো অব্যাহত আছে। তবে একটা বিষয়, যে ঝুঁকিপূর্ণ যে বসতিগুলো আপনার 2017 সালে যেখানে যে পাহাড় ধসের পরবর্তী যেখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা বলেছিল যে আসলে এই সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য সহ এবং এখানে আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ তারা কয়েকটি সুপারিশ করেছিল। বাট সেটি আমরা এখনো পর্যন্ত কোনো কার্যকর লক্ষ্য দেখতে পাচ্ছি না। তো প্রশাসন শুধুমাত্র বৃষ্টি কেন্দ্রিক যে তাদের যে সতর্কতা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দেখেছি গতকালকে থেকে আজকে ভোর পরের থেকে কন্টিনিউ বৃষ্টি আছে। তো এই বৃষ্টির পরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে সবচেয়ে একটা উদ্বেগজনক যে বিষয়টা হচ্ছে, নির্দেশনা পাওয়ার পরেও কিন্তু যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। কারণটা হচ্ছে, আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। সরকারি যে সমস্ত অফিস আদালত আছে, অফিস, স্কুল, কলেজ, এই সমস্ত এলাকায় তেমন সাড়া পাওয়া যাচ্ছে না, তারা আশ্রয় কেন্দ্র সেভাবে যাচ্ছে না, ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। মৌলভীবাজার ও রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।